আচ্ছা, তাইলে আজকের সেশনটি শুরু করা যাক। আজকে আমি আগেই বললাম যে আমরা আজকে মলিকুলার বায়োলজি নিয়ে পড়বো। তো এখানে একটি আইবিওর কোয়েশ্চেন দেওয়া আছে, প্রথমেই আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই। Filoviruses, for example Ebola, EBV and Marburg causes hemorrhagic fever. Case fatality rates are above 90% and among the highest reported for any human pathogen. Vaccine or therapeutic products are not available. Recently, however, researchers tested an adenosine analog BCX, which seemed to improve survival of filovirus infected humans. এখন এটা হচ্ছে স্টেমে বলা আছে যে ফিলোভাইরাস, যেটা হচ্ছে একটা ফ্যামিলি অফ ভাইরাস, এবং তার দুইটা উদাহরণ দেওয়া আছে, ইবোলা ভাইরাস আর মারবার্গ ভাইরাস। এই দুটো হচ্ছে হেমোরোজিক ফিভার কজ করে। হেমোরোজিক ফিভার হচ্ছে সেই জ্বর যেটাতে তোমার ব্লিডিং হয়। আর এই দুইটা ডিজিজের কেস ফ্যাটালিটি গ্রেটার দ্যান 90%, মানে এই ডিজিজ যদি হয় তাহলে যে রোগীর মরে যাওয়ার সম্ভাবনা 90% হচ্ছে বেশি। এই দুটি রোগের জন্য ভ্যাকসিন বা কোনো ওষুধ নেই, তবে রিসার্চাররা অ্যাডেনোসিন অ্যানালগ বিসিএস নামে একটা মলিকিউল পেয়েছে যেটা সার্ভাইভাল ইনক্রিজ করে। এখন এই স্টেমের উপর বেস করে আমাদের এখানে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথমটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডেনোসিন অ্যানালগ বিসিএক্স এফেক্টস ভাইরাল জিন ট্রান্সক্রিপশন। BCX is applicable exclusively against Ebola. BCX can not be successfully administered after 5 to 6 days of Ebola infection. আর ফোর্থ হচ্ছে the half maximal inhibition of BCX is achieved at a concentration of about 10 micromolar. এর সাথে এখানে 3টি ফিগার দেওয়া আছে। প্রথম ফিগারে হচ্ছে ভাইরাল আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি দেখানো আছে ওয়াই অ্যাক্সিসে, আর এক্সিসে দেখানো আছে BCX কনসেন্ট্রেশন। সেকেন্ড ফিগারে হচ্ছে দেওয়া আছে ভাইরাল গ্রোথ ইনহিবিশন, আর তার সাথে এক্স অ্যাক্সিসে হচ্ছে BCX কনসেন্ট্রেশন লগারিদমিক 10 বেজে দেওয়া আছে। আর সি ফিগারটাতে বলা আছে যে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেওয়া আছে। এখানে ইঁদুরকে BCX ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল 14 দিন পর্যন্ত এবং বিভিন্ন ডিলেতে দেওয়া হয়েছিল, আর আয়দার দেওয়া হয়েছিল ইনফেকশন হওয়ার আগে বা ইনফেকশন হওয়ার পরে। তো এটা আমরা কোয়েশ্চেন যখন সলভ করবো তখন পরে আসবো। এখন এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি বুঝতে হলে আমাদের বেসিক ধারণা থাকতে হবে মলিকুলার বায়োলজি নিয়ে। তো প্রথমেই সেখানে যাওয়া যাক। প্রথমে আমরা পড়বো সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি নিয়ে। তো বেসিক্যালি তোমরা জানো যে সব অর্গানিজমেরই জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, সেটা আরএনএ হোক বা ডিএনএ হোক। এখন এই আরএনএ বা ডিএনএ বা এই জেনেটিক ইনফরমেশনটা কিভাবে ফ্লো করে, এইটাই হচ্ছে বেসিক্যালি সেন্ট্রাল ডগমা এক্সপ্লেইন করে। এখানে একটা ক্লিয়ার ফিগার দেওয়া আছে খুব ইজিলি। এখন যদি ইনফরমেশনটা ডিএনএ টু ডিএনএ ফ্লো করে তখন তাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। যদি ইনফরমেশনটা ডিএনএ থেকে আরএনএ তে ফ্লো করে তখন তাকে বলে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিনে ফ্লো করলে তাকে বলে ট্রান্সলেশন। এখন এই যে টোটাল প্রসেস যেটার মাধ্যমে ডিএনএ থেকে ইনফরমেশনটা একটা প্রোটিন বা একটা ফাংশনাল প্রোডাক্টে কনভার্ট হলো, একে বলে জেনেটিক জিন এক্সপ্রেশন। এই জিন এক্সপ্রেশনকে দুই ভাগে ভাগ করা যায়, এই ফিগারে যেমন দেখানো আছে। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএর একটা স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ হিসেবে ট্রান্সক্রাইবড হয়। আর সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে হয় কি, এই যে মেসেঞ্জার আরএনএটা তার যে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে এটাকে রাইবোজোম ডিকোড করে প্রোটিন তৈরি করে, এটাকে বলে ট্রান্সলেশন। এখন এই ট্রান্সলেশনের সময় প্রত্যেক 3টা নিউক্লিওটাইড একটা গ্রুপ হিসেবে কাজ করে, যাকে বলে কোডন। এই একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। সো এভাবে প্রত্যেক 3টা নিউক্লিওটাইডের জন্য একটি অ্যামিনো অ্যাসিড কোডেড হয় এবং এভাবে একটা এমআরএনএ সিকোয়েন্স থেকে একটা কমপ্লিট প্রোটিন তৈরি হয়। তো এই যে টোটাল জিনিসটা, এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বলে। এখন আই হোপ এটা ক্লিয়ার করতে পারছি। এখন আমরা নেক্সট স্টেপে যাই, ফ্যাক্টস অ্যাবাউট ফিলোভাইরাস। আমাদের কোশ্চেন যেহেতু ফিলোভাইরাস নিয়ে, সো আমরা ফিলোভাইরাস নিয়ে কয়েকটা জিনিস এখন এক্সপ্লোর করব। প্রথম হচ্ছে ফিলোভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড নেগেটিভ সেন্স আরএনএ। মানুষের যেমন ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে, সেরকম ফিলোভাইরাসের ক্ষেত্রে হচ্ছে এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড নেগেটিভ সেন্স। এখন সিঙ্গেল স্ট্র্যান্ড মানে হচ্ছে একটা হেলিক্স, এটা তোমরা বুঝতে পারবা। নেগেটিভ সেন্স দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে। সো এখন ভাইরোলজিতে সেন্স মানে হচ্ছে ধরো এই যে আরএনএটা আছে, এই আরএনএটাকে যদি ডিরেক্টলি তুমি ট্রান্সলেট করতে পারো, আমরা একটু আগে যে ট্রান্সলেশনটা পড়লাম যে এমআরএনএ থেকে প্রোটিনে কনভার্সনকে ট্রান্সলেশন বলে,
এই যে ভাইরাল আরএনএটা আছে এটা যদি ডাইরেক্টলি প্রোটিনে কনভার্ট করা যায় তখন এটাকে বলে পজিটিভ সেন্স। আর যদি ডাইরেক্টলি কনভার্ট করা না যায় বরং এটার কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্স আছে সেটাতে কনভার্ট করে সেটা থেকে আমার ট্রান্সলেট করতে হয় তখন এটাকে বলে নেগেটিভ সেন্স। ফিলোভাইরাসের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ সেন্স। তার মানে এইটাকে ফার্স্টে রেপ্লিকেট করতে হবে, এটার কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্স আছে সেটাকে তোমার প্রথমে প্রডিউস করতে হবে, ওইটা থেকে ডাইরেক্টলি ট্রান্সলেশন করা যাবে। এখানে উদাহরণ যেমন দেওয়া আছে, তুমি ফিগারে দেখতে পাচ্ছ আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে মেইন এনজাইম যেটা তোমার এই আরএনএ রেপ্লিকেশনটা করে থাকে। এই এনজাইমটা করে কি নেগেটিভ সেন্স থেকে পজিটিভ সেন্স আরএনএ তে কনভার্ট করে, যেটা এমআরএনএ হিসেবে অ্যাক্ট করে এবং ওইটা থেকে ভাইরাল প্রোটিন তৈরি করে ট্রান্সলেশনের মাধ্যমে। আর এই যে প্রোটিন তৈরি হয় তার মধ্যে অন্যতম প্রোটিন হচ্ছে ভাইরাল গ্লাইকোপ্রোটিন, যেটা তোমার ভাইরাসের যে আউটার এনভেলপ ওইটাতে থাকে বা আউটার লেয়ারে থাকে। এখন এই যে লেয়ারটা আছে সেটা তোমার হোস্ট সেলে এন্ট্রি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো যে ভাইরাস হচ্ছে মানে হোস্ট সেলের মধ্যে ভাইরাসের নিজস্ব কোনো মেকানিজম নাই নিজের আরএনএ বা ডিএনএ কে ইয়া করার, রিপ্রোডিউস করার। সো ওই কেসে ওকে একটা হোস্ট সেলে ঢুকাই লাগে এবং যেখানে সে তার নিজেকে অ্যাসেম্বল করে এবং রিপ্রোডিউস করে। এই আচ্ছা আইমান, আমি যদি একটু ইন্টারাপ্ট করি তোমাকে, আমি আমার বাংলা ভার্সনের ফ্রেন্ডদের জন্য বলে দিই, তোমাদের কারো কাছে যদি হোস্ট সেল কথাটা একটু অপরিচিত লাগে, হোস্ট সেলকে সম্ভবত তোমরা পোষক কোষ নামে চেনো। আচ্ছা, থ্যাংক ইউ আইমান, তুমি কন্টিনিউ করো। তো এই হোস্ট সেলে এন্টার করার জন্য এই ভাইরাল গ্লাইকোপ্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই তথ্যটা একটু পরে লাগবে। তো আই থিঙ্ক একটু ইনফরমেশন নিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তো চলে যাই আমরা প্রথম প্রবলেমটা। প্রথম প্রবলেমে বলা ছিল যে অ্যাজ অ্যান অ্যাডেনোসিন অ্যানালগ বিসিএস এফেক্টস ভাইরাল জিন ট্রান্সক্রিপশন। তো আমরা প্রথমে জানলাম যে ট্রান্সক্রিপশন কি। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ কনভার্সনটা। আর এখন বলছে অ্যাডেনোসিন অ্যানালগ। অ্যানালগ শুনে তোমরা কনফিউজ হও না, অ্যানালগ হচ্ছে একটা কম্পাউন্ড যেটার ফিজিক্যাল স্ট্রাকচার আরেকটা কম্পাউন্ডের মানে মতোই দেখতে, কিন্তু ফাংশনাল ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, বায়োলজিক্যাল কেমিক্যাল যে প্রপার্টি সেগুলো ডিফারেন্ট হয়ে থাকে। তো এইখানে বলা আছে অ্যাডেনোসিন এবং বিসিএক্স। তো আমরা এখানে স্ট্রাকচার দিয়ে দেখি। তো বিসিএক্স আর অ্যাডেনোসিন স্ট্রাকচারালি দেখতে কিন্তু সিমিলার, তোমরা দেখো প্রায় সেম, খালি একটু ডিফারেন্স আছে। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেনের জায়গায় ডাবল বন্ড, এবং এখানে একটা কার্বন আছে এবং কার্বনের জায়গায় এখানে একটা নাইট্রোজেন। আর লাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে যে অক্সিজেনটা আছে সেটার জায়গায় এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে। তো এটা স্ট্রাকচারালি সিমিলার হওয়ার জন্য কি হয়, ধরো তোমার ফিলোভাইরাসের যে আরএনএটা আছে ওই আরএনএটাকে যখন রেপ্লিকেশন করে পজিটিভ সেন্স আরএনএ তৈরি করা হচ্ছে তখন অ্যাডেনোসিনের জায়গায় তোমার ওই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ যদি বিসিএক্স বসায় দেয় তাহলে কি হলো বলতো? তাহলে কিন্তু আর ওই আরএনএটা ফর্ম হতে পারবে না, কারণ বিসিএক্স কোনো পলিপেপটাইড ফর্ম করে না। আমরা জানি পলিপেপটাইড ফর্ম করে কি কি, অ্যাডেনোসিন, আরএনএ এর ক্ষেত্রে অ্যাডেনোসিন, ইউরাসিল, সাইটোসিন আর গুয়ানিন। তাহলে এখন বিসিএক্স যদি আরএনএ সিকোয়েন্সটার মধ্যে বসে যায় তাহলে কিন্তু এই আরএনএ সিকোয়েন্সটা আগাতে পারবে না। এটাকে বলে হচ্ছে আরএনএ চেইন ইনহিবিটর বা টার্মিনেটর। সো আরএনএ চেইনটা যখন মানে এখানে ইনহিবিট হয়ে গেল তার মানে আরএনএ থেকে মানে ফুল আরএনএটা তো আর এখন ইয়া হলো না, ট্রান্সক্রাইব হলো না। ফুল আরএনএ ট্রান্সক্রাইব না হওয়ার ফলে যখন এটা ট্রান্সলেট হতে যাবে, ট্রান্সলেট হওয়ার সময় কিন্তু ফুল প্রোটিনের সিকোয়েন্সটা থাকবে না, ফলে যেই প্রোটিনটা তৈরি হবে সেটা একটা ফল্টি প্রোটিন হবে, যার ফলে আমাদের তোমার যেই গ্লাইকোপ্রোটিনটা প্রডিউস হবে সেটা কিন্তু ঠিক হবে না এবং হোস্ট সেলে এন্টার করতে পারবে না। এখানে কোশ্চেনে যে গ্রাফ ছিল এখান থেকে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তোমরা এখানে দেখো এই ওয়াই অ্যাক্সিসে ছিল ভাইরাল আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি আর এক্স অ্যাক্সিস ছিল বিসিএক্স কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশন যত বাড়ানো হয়েছে তত দেখতে পাচ্ছি যে ভাইরাল আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি কমতেছে। আর এখানে সেম দেওয়া যে ভাইরাল গ্রোথ ইনহিবিশন, এখানে ছিল আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি আর এখানে ছিল গ্রোথ ইনহিবিশন। তো বিসিএক্স কনসেন্ট্রেশন যত বাড়ছে তত গ্রোথ ইনহিবিটেড হচ্ছে। তার মানে তুমি এখান থেকে ইজিলি বলতে পারো যে বিসিএক্স আরএনএ পলিমারেজের অ্যাক্টিভিটি সাপ্রেস করে। আর আরএনএ পলিমারেজ যেহেতু জিন ট্রান্সক্রিপশনের মেইন এনজাইম, তার মানে তোমার জিন ট্রান্সক্রিপশন অবভিয়াসলি এফেক্টেড হবে। তার মানে এই স্টেটমেন্টটা ট্রু। তখন আমরা সেকেন্ড স্টেটমেন্টে যাই।
সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে BCX is applicable exclusively against ইবোলা। তো এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, কারণ তোমার যেই স্টেমে যে ফিগারটা দেওয়া ছিল ওইখানে দুইটা কেস দেওয়া ছিল, একটা ছিল ইবোলার ক্ষেত্রে যেটা গ্রিন কালারে দেখানো, আর সেকেন্ডটা ছিল ব্ল্যাক কালারে দেখানো যেটা হচ্ছে মারবার্গ ভাইরাসের ক্ষেত্রে। তুমি যদি দেখো যে BCX কনসেন্ট্রেশন এখানে বাড়ানো হচ্ছে, সাথে সাথে কিন্তু তোমার ভাইরাল গ্রোথের যে ইনহিবিশন এটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই পয়েন্টে যে তুমি খেয়াল করলে দেখবে যে অলমোস্ট 100% ইনহিবিশন দেখা যাচ্ছে দুইটা কেসেই। তার মানে BCX দিলে শুধু ইবোলা না, বরং মারবার্গের ক্ষেত্রেও মানে BCX ইকুয়ালি কাজ করছে। সো এই স্টেটমেন্টটা ফলস, কারণ BCX শুধু ইবোলা না, বরং দুটো ক্ষেত্রে কাজ করছে। এবার তৃতীয় কোশ্চেন আমরা যাই। তৃতীয় কোশ্চেন বলেছে যে BCX ক্যান নট বি সাকসেসফুলি অ্যাডমিনিস্টার্ড আফটার 5 to 6 days অফ ইবোলা ইনফেকশন। এখানে সাকসেসফুলি অ্যাডমিনিস্টার্ড বলতে বোঝানো হয়েছে যে সার্ভাইভাল যেই কেস সেটা 50%-এর বেশি থাকতে হবে। তো আমরা স্টেমের গ্রাফটা দেখি। স্টেমের গ্রাফটা ফার্স্ট টাইম এক্সপ্লেন করে নিই। এখানে ওয়াই এক্সিসে দেখানো হচ্ছে সার্ভাইভাল পার্সেন্টেজ, আর এক্স এক্সিসে দেখানো হচ্ছে টাইম আফটার ইনফেকশন। সো আর এখানে অনেকগুলা কেস দেওয়া আছে। প্রথম কেসটা হচ্ছে কন্ট্রোল, সেকেন্ড কেসটা হচ্ছে TX বলতে বোঝানো হচ্ছে ট্রিটমেন্ট। 4 আওয়ার্স মানে হচ্ছে ইনফেকশনের 4 আওয়ার আগে বা পরে, বাট যেহেতু এখানে বলা আছে বিআই মানে বিফোর ইনফেকশন, তার মানে ইনফেকশন হওয়ার 4 ঘন্টা আগে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে। এই থার্ড হচ্ছে ট্রিটমেন্ট পোস্ট ইনফেকশন 24 আওয়ার্স, মানে ইনফেকশনের 24 আওয়ার্স পরে। ফোর্থ হচ্ছে ইনফেকশনের 48 আওয়ার্স পরে। ফিফথ হচ্ছে ইনফেকশনের 72 আওয়ার্স পরে। সিক্সথ হচ্ছে ইনফেকশনের 96 আওয়ার পরে, এবং সেভেন্থ হচ্ছে ইনফেকশনের 120 আওয়ার্স পরে। এখন এই কন্ট্রোল অনেকে হয়তো পরিচিত না। সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে কন্ট্রোল হচ্ছে বেসিক্যালি ওই গ্রুপ অফ সাবজেক্ট যাদেরকে আইদার কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না অথবা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দেওয়া হয়। এখন কন্ট্রোল একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কন্ট্রোল হচ্ছে বলতে পারো তুমি একটা স্ট্যান্ডার্ড। যে ধর এই কেসে ধরো চিন্তা করো যে তুমি এখানে দেখতে চাচ্ছ যে BCX দিলে আমার কতটা ইমপ্রুভ হচ্ছে সার্ভাইভাল রেট। তো তুমি এখানে যদি একটা কয়েকজন মানুষকে নাও যাকে তুমি কোনো BCX দাও নাই, দেন 14 দিনের টাইম ফ্রেমে তুমি যদি তার সার্ভাইভাল রেটটা মেজার করো, আর তার এগেনস্টে BCX দিয়ে যদি আরেকটা গ্রুপ অফ মানুষের সার্ভাইভাল রেট মেজার করো, তাহলে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবা। তোমার কম্পেয়ার করার জন্য যে একটা স্ট্যান্ডার্ড লাগবে, স্ট্যান্ডার্ডটার কাজই হচ্ছে কন্ট্রোল করে দেয়। তো এখানে কন্ট্রোলের যে গ্রাফটা আছে সেটা দেখা যাচ্ছে যে মানে সার্ভাইভাল রেট অনেক কম, প্রায় 10% দেখা যাচ্ছে। আর 4 আওয়ার্স যেটা ছিল সেটা 14 দিন পর অলমোস্ট 80% দেখা যাচ্ছে, আর 24 আওয়ার্স এর পরটা দেখা যাচ্ছে 100%, 48 আওয়ার্স এর পরটা অলমোস্ট 76-77% মতো, 72 আওয়ার্স এর পরটা দেখা যাচ্ছে 100% সার্ভাইভাল রেট, আর এই 96 আওয়ার্স এর পরও দেখা যাচ্ছে 100%, অলমোস্ট 100% সার্ভাইভাল রেট। 120 আওয়ার্স এরটা দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট যে সার্ভাইভাল রেটটা অলমোস্ট 30% হয়ে যাচ্ছে। তার মানে তোমার এই রেটটা বাদে বাকি যে কেসগুলো আছে প্রত্যেকটাতেই তোমার BCX ভালো কাজ করেছে, বা সার্ভাইভাল রেটটা অ্যাটলিস্ট 50%-এর বেশি রাখছে। এই রেডের ক্ষেত্রে যে তোমার সার্ভাইভাল রেটটা 30%-এ চলে আসে 14 দিন পরে। এখন এই রেডের কেসটা কি ছিল? রেডের কেসটা ছিল ইনফেকশনের পরে 120 ঘন্টা পরে প্রথম ডোজ দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা কেসেই কিন্তু ডেইলি ডোজ দেওয়া হয়েছে, শুধু শুরুটা হচ্ছে ডিলে ছিল। মানে ধরো এই 24 আওয়ার্স পোস্ট ইনফেকশন, মানে পোস্ট ইনফেকশনের 24 আওয়ার্স এর ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, কিন্তু ডেইলি দেওয়া হয়েছে আনটিল 14 ডেজ। এই কেসে ছিল 48 আওয়ার্স পর প্রথম ডোজ, বাট ডেইলি দেওয়া হয়েছে ডোজ আনটিল 14 ডেজ। তাহলে 120 আওয়ার পর যেটা দেওয়া হয়েছে সেটা বেসিক্যালি 120 আওয়ার্স যদি তুমি 24 দিয়ে ভাগ দাও তাহলে ওটা 5 দিন হয়। তো 5 দিন পর প্রথম যে ডোজ দেওয়া হয়েছে সেটা যদি তুমি দেখো, সেই গ্রাফটা দেখলে কিন্তু দেখছো যে 14 দিন পর সেটা সার্ভাইভাল রেট 30%-এর কাছে যে মানে পৌঁছায়। তো এখন এই কোয়েশ্চেনে বলেছে যে 5-6 দিন পরে যদি BCX অ্যাডমিনিস্টার করা হয় তাহলে সার্ভাইভাল রেট 50%-এর কম থাকবে। এই স্টেটমেন্টটা কিন্তু এখান থেকে তুমি ডিডিউস করতে পারো যে ট্রু, কারণ তুমি যদি 5 দিন পর প্রথম ডোজটা দাও তাহলে কিন্তু তোমার সার্ভাইভাল রেটটা 30%-এর অ্যারাউন্ড থাকে। এখন যদি তুমি এর পরে দাও তাহলে তুমি লজিক্যালি যদি চিন্তা করো পরে দিলে সার্ভাইভাল রেটটা আরো কমে যাবে।
সো এই স্টেটমেন্টটা তুমি সেইভাবে বলতে পারো যে স্টেটমেন্টটা ট্রু। এরপর আমরা নেক্সট স্টেটমেন্টে যাই। নেক্সট স্টেটমেন্ট ছিল দ্য হাফ ম্যাক্সিমাল ইনহিবিশন অফ BCX ইজ অ্যাচিভড এট আ কনসেন্ট্রেশন অফ অ্যাবাউট 10 মাইক্রোমোলার। এইখানে তোমাদের একটা নতুন টার্ম আছে, হাফ ম্যাক্সিমাল ইনহিবিশন। এই টার্মটা বেসিক্যালি, এই কোয়েশ্চেনটাই বেসিক্যালি হচ্ছে হাফ ম্যাক্সিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন নিয়ে। এটা হয়তো তোমরা কেউ শুনোনি। তো এটা বেসিক্যালি তোমার একটা ড্রাগের পটেন্সিকে মেজার করে। মানে তুমি ধরো একটা একটা বায়োলজিক্যাল প্রসেসকে তুমি ইনহিবিট করতে চাও, যেমন এই কেসে আমরা আরএনএ জিন ট্রান্সক্রিপশনকে আমরা ইনহিবিট করতে চাচ্ছি, জিন এক্সপ্রেশনটাকে থামাতে চাচ্ছি যাতে ভাইরাসটা মাল্টিপ্লাই না করতে পারে। এই মাল্টিপ্লিকেশনটা যদি 50% আমি থামাতে পারি, তখন থামানোর জন্য আমার যতটুকু ড্রাগ লাগছে যে অ্যামাউন্ট, সেটাকে বলে হাফ ম্যাক্সিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন। সো তার মানে আমার বেসিক্যালি দেখতে হবে যে কোন কনসেন্ট্রেশনে 50% অফ দ্য প্রসেস আমি থামাতে পেরেছি। স্টেমে যে গ্রাফ দেওয়া ছিল, ওই গ্রাফে এখানে দুইটা গ্রাফ ছিল। প্রথমটাতে ছিল ভাইরাল আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি, আর সেকেন্ডটাতে ছিল ভাইরাল গ্রোথ ইনহিবিশন। তো হাফ ম্যাক্সিমাল বলতে যেহেতু বললাম যে 50% বা অর্ধেক ইনহিবিট করতে পারে, তো সেই কনসেন্ট্রেশনটা আমাদের বের করতে হবে। 50% যদি তুমি দেখো তাহলে দেখতে পারবা এটা অলমোস্ট 10 মাইক্রোমোলারের কাছাকাছি যে অ্যাচিভ করা যায় প্রথম গ্রাফে। আর সেকেন্ড গ্রাফে যদি দেখো যে গ্রোথ ইনহিবিশন, এই কেসেও তুমি দেখতে পারবা যে অলমোস্ট লগ 10^1 কাছে গেলে পৌঁছাচ্ছে। তখন তুমি যদি লগ এরিয়া জানো, 10^1 মানে হচ্ছে 10⁻1 = 10 মাইক্রোমোলার। এখান থেকে আমরা পাইছি 10 মাইক্রোমোলার। তার মানে এখান থেকে এটা ক্লিয়ারলি বলা যায় যে তোমার BCX এর হাফ ম্যাক্সিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন হচ্ছে 10 মাইক্রোমোলার, যেটা এই স্টেটমেন্টে দেখানো হয়েছে। সো এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। সো আই থিংক তুমি বুঝতে পারছো যে এটা কিভাবে সলভ করা যেতে পারে। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইজি যদি তুমি তোমার বেসিক ক্লিয়ার থাকে। এখানে অনেক নতুন নতুন টার্ম তোমরা দেখেছো। আই থিংক আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। যদি বুঝাতে না পারি তো তোমরা জিজ্ঞেস করতে পারো কোন জিনিসটা বুঝুনি, আমি আবার ক্লিয়ার করে দিব। আর সাথে এখানে কয়েকটা 3টা বইয়ের কথা আমি লিখেছি, যে যেগুলো বইগুলো পড়লে তোমার মলিকুলার বায়োলজি সম্পর্কে আইডিয়াগুলো আরো ক্লিয়ার হবে। প্রথমটা হচ্ছে লেনিঙ্গার প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি। এই বইটা অসাধারণ, সাজেস্ট করবো তোমরা চ্যাপ্টার 2 থেকে 10 অ্যাটলিস্ট পড়বা ম্যাক্রোমলিকিউলস এর উপরে। সাথে তুমি মলিকুলার বায়োলজি অফ দ্য সেল পড়তে পারো, অ্যালবার্টের বই, চ্যাপ্টার 8, 9। আর ক্যাম্পবেলের কথা তো তোমরা জানোই, ক্যাম্পবেল তো বাইবেল অফ বায়োলজি বলা হয়েছে। তুমি যাই পড়ো না কিন্তু ক্যাম্পবেল থেকে পড়লে তোমার বেসিক ইজিলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আই থিঙ্ক এখানে প্রবলেম সলভিংটা শেষ হলো। এখন আমি তোমাদের কিছু, যদি কোনো কোশ্চেন থাকে, যদি কিছু না বুঝে থাকো তাহলে কোশ্চেন করতে পারো, আমি ট্রাই করবো অ্যান্সার করার। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আয়মান, খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আমাদেরকে এত সহজ করে সলভ করে দেখানোর জন্য। তো আমরা কিছু প্রশ্ন পেয়েছি, সেগুলি একটা একটা করে তোমার দিকে আমরা পাঠাতে থাকি। একটা প্রশ্ন এরকম ছিল যে তুমি বললে যে BCX যেহেতু অ্যাডিনোসিনের অ্যানালগ, তো তার মানে BCX আর অ্যাডিনোসিন হচ্ছে দেখতে একই রকম, তো এদের স্ট্রাকচার একই রকম। তো এই একই রকম স্ট্রাকচার কিভাবে হয়? এটা কি ন্যাচারালি, নাকি এরকম একই রকম স্ট্রাকচার হওয়ার কোনো স্পেসিফিক কারণ আছে? এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলো। এখন অনেক মলিকুল আছে যেটা ন্যাচারালি এক্সিস্ট করে। আমি BCX এর কেসটা শিওর না, বাট অনেক মলিকুল তুমি যদি কেমিস্ট্রি পড়ে থাকো বা বায়োকেমিস্ট্রি পড়ে থাকো, তুমি ইভেন্চুয়ালি জানবা যে স্ট্রাকচারাল আইসোমার বলে একটা কথা আছে। ওইরকম ন্যাচারালি অনেক মলিকুল এক্সিস্ট করে যেটা তোমার অ্যানালগ। আবার এখনকার যুগেও তোমার অনেক মলিকুল আর্টিফিশিয়ালি প্রডিউস করা যায় যেটা অ্যানালগ হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, আমার মনে হয় আমরা অ্যান্সারটা পেয়েছি। তো আইমান যেটা বলছিল আর কি, ন্যাচারালি হচ্ছে বিশেষ করে এরা দুইজন তো অর্গানিক কম্পাউন্ড, তো হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যখন আর কি কার্বনের সাথে অন্য সব মলিকিউল একসাথে মিলে টিলে অনেক 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 রকমের অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে থাকে, তখন দেখা যায় যে এরকম 2-3 জনের মধ্যে মিল বের হয়েই যায়, তাই না? তো তার মানে আইমান যেরকম বললো এটা ন্যাচারালি হতে পারে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা প্রশ্ন পেয়েছি, 3 নম্বর স্টেটমেন্টটা আরেকবার একটু বোঝানোর একটা রিকোয়েস্ট এসেছে আমাদের হাতে, যেহেতু সময় আছে। আমরা কি 3 নাম্বারটা সংক্ষেপে আরেকবার একটু দেখে আসতে পারি? হ্যাঁ আপু।
তো 3 নাম্বার কোশ্চেনটা আমরা আবার করি যে বিসিএক্স ক্যান নট বি সাকসেসফুলি অ্যাডমিনিস্টার আফটার 5 to 6 days of ইবোলা ইনফেকশন। এখানে সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশনের কেস দেওয়া, কজ মানে কন্ডিশন দেওয়া আছে যে গ্রেটার দেন 50% সার্ভাইভাল। তার মানে এখানে কোয়েশ্চেনটা বলেছে যে 5-6 দিন পরে যদি অ্যাডমিনিস্টার করা হয় তাহলে ওইটা সাকসেসফুল হবে না, কারণ তখন সার্ভাইভাল রেটটা 50% এর বিলো থাকবে। এখন আমরা গ্রাফটা দেখি, গ্রাফে প্রথম যে কন্ট্রোল তো কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি, সো দেখা যায় 14 দিন পর সার্ভাইভাল রেটটা অলমোস্ট 10%-এ পৌঁছে যায়। এই সেকেন্ড যেই কেস দেওয়া ছিল সেখানে দেওয়া ছিল ইনফেকশন হওয়ার 4 ঘন্টা আগে প্রথম ডোজটি দেওয়া হয়েছে। এই কেসে দেখা যায় যে 14 দিন পর সার্ভাইভাল রেটটা অলমোস্ট 80% থাকে। আচ্ছা আইমান, আমি যদি একটু ক্লিয়ার হতে চাই, এখানে বিআই দিয়ে বিফোর ইনফেকশন মানে ইনফেকশনের আগে, আর পিআই দিয়ে পোস্ট ইনফেকশন বোঝানো হচ্ছে, তাই না? হ্যাঁ আপু, তো আচ্ছা এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট। এই এক্সপেরিমেন্টে কয়েকটা ইঁদুরের উপর করা হয়েছিল। সো ওইখানে একটা গ্রুপ অফ ইঁদুর ছিল যেখানে যাদের ইনফেকশন মানে ইবোলা ভাইরাস ইনজেক্ট করার আগেই তাদের বিসিএক্সটা দেওয়া হয়েছিল 4 ঘন্টা আগে। তারপর 4 ঘন্টা পর ইবোলা ভাইরাস তাদের মধ্যে ইনজেক্ট করা হয়েছিল এবং 14 দিন ধরে রেজাল্টটা করা হয়েছিল। আর প্রত্যেকটা কেসেই ডেইলি ডোজ অফ বিসিএক্স দেওয়া হয়েছিল। ওইটারই রেজাল্ট এখানে দেওয়া আছে। সো প্রথম কেসটা যেটা বললাম যে 14 দিন পরেও দেখা যায় যে 80% সার্ভাইভাল রেট। থার্ড যেই কেসটা আছে যে 24 ঘন্টা পর প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ডেইলি ডোজ দেওয়া হয়েছে পোস্ট ইনফেকশন, মানে ইনফেকশন হওয়ার 24 ঘন্টা পরে প্রথম ডোজ দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে 100% সার্ভাইভাল রেট দেখা যায়। ফোর্থ কেসটা 48 আওয়ার্স মানে 2 দিন, ইনফেকশনের 2 দিন পর প্রথম ডোজ যেটা দেওয়া হয়েছিল ওইটাতে অলমোস্ট 80% সার্ভাইভাল রেট দেখা যায়। ফিফথ কেস 72 আওয়ার্স, তার মানে হচ্ছে 3 দিন বেসিক। সো ইনফেকশনের 3 দিন পর প্রথম ডোজ দেওয়া হয়েছিল যেই গ্রুপটার ক্ষেত্রে, সেই গ্রুপটাও দেখা গেছে 100% সার্ভাইভাল রেট। 96 আওয়ার্স বা 4 দিন, ইনফেকশনের 4 দিন পর ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল যেসব ইঁদুরকে, সেসব ইঁদুরের ক্ষেত্রেও 100% সার্ভাইভাল রেট দেখা গেছে। কিন্তু 120 আওয়ার বা 5 দিন, ইনফেকশনের 5 দিন পরে যে ইঁদুরগুলোকে বিসিএক্স ট্রিটমেন্ট দেওয়া হয় তাদের সার্ভাইভাল রেট 14 দিন পর যে দেখা যায় যে 30%-এর আশেপাশে ফল করেছে। তার মানে আমাদের যে কন্ডিশন ছিল যে গ্রেটার দেন 50%, সেটা কিন্তু আমরা অলরেডি হারিয়ে ফেলেছি 5 দিনের মাথায়। 5 দিনে যদি আমাদের 30%-এ চলে যায়, তাহলে আমরা যদি 6-7 দিন বা এর আরো পরে অ্যাডমিনিস্টার করি, তাহলে লজিক্যালি চিন্তা করলে আমরা ডিডিউস করতে পারি যে তাদের সার্ভাইভাল রেট আরো কম হবে। এইখান থেকে তুমি বলতে পারো যে স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, কারণ 5 দিনের মাথায় সার্ভাইভাল রেটটা তোমার 50%-এর নিচে চলে যায়। তার মানে 5-6 দিনের পরে তুমি সাকসেসফুলি অ্যাডমিনিস্টার করতে পারবে না। থ্যাংক ইউ আইমান। আশা করছি এবার হচ্ছে, আগেরবার আমাদের যে ফ্রেন্ডরা বুঝতে পারেনি তারা এবার বুঝতে পেরেছে। আরেকটা প্রশ্ন ছিল একটু, আমাদের মনে হয় এই প্রবলেমে একটু কঠিন যে ব্যাপারটা ছিল হাফ ম্যাক্সিমাল ইনহিবিশন, এইটা মনে হয় কেউ কেউ একটু বুঝতে পারেনি। এটা যদি জাস্ট এই হাফ ম্যাক্সিমাল ইনহিবিশন জিনিসটা কি, এটা যদি তুমি আরেকবার বলতে। আচ্ছা, তাহলে আমি এই এই কোয়েশ্চেনটারই উদাহরণ দিই। এই কোয়েশ্চেনটাতে হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল যে রেপ্লিকেশনটা এইটাকে থামায় দেওয়া, সো অথবা ভাইরাল জিন এক্সপ্রেশন যেটাকে বলে সেটাকে থামায় দেওয়া। এই প্রসেসটার 50%-কে আমি যেই কনসেন্ট্রেশন অফ ড্রাগ বা বিসিএক্স দিয়ে থামাতে পারবো, সেই অ্যামাউন্টটাকে বলে হাফ ম্যাক্সিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন, সরি। সো এই কেসে আমার এইখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেইখানে বলা আছে যে কোয়ান্টিটেটিভ মেজার মানে এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু যেটা ইন্ডিকেট করে কতটুকু অফ পার্টিকুলার ইনহিবিটরি সাবস্টেন্স অথবা ড্রাগ দরকার, যেটা আমার একটা বায়োলজিক্যাল প্রসেস বা কম্পোনেন্টকে 50% ইনহিবিট করবে। আমাদের এই কেসে ভাইরাল আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি বা গ্রোথ থামাতে হবে, সেটা 50% ইনহিবিট করতে আমার যেই কনসেন্ট্রেশন লাগবে বিসিএক্স এর, সেটাকে বলে হাফ ম্যাক্সিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন। আমরা যদি এই গ্রাফগুলোকে দেখি তাহলে দেখতে পারবো যে 10 আচ্ছা আইমান, মাইক্রোমোলার। আমি আমি যদি একটু বলি, তুমি একটু দেখো তো আমি বুঝেছি কিনা। মানে ব্যাপারটা হচ্ছে এই কেসে ভাইরাসকে থামাতে, সোজা কথা পাইলো ভাইরাসকে থামাতে আমাদের যতটুকু বিসিএক্স দিলে ভাইরাসটা 50% আমরা থামাতে পারবো, সেইটাই মনে হয় হাফ ম্যাক্সিমাল ইনহিবিশন, তাই না?
হ্যাঁ, সহজ কথায় বললে হ্যাঁ এটা। আচ্ছা। So, এই গ্রাফটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 50% এইখানেই অলরেডি কমে গেছে, আর এইটা যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 10 মাইক্রোমোলার। তো 10 মাইক্রোমোলারেই আমার 50% চেয়ে একটু বেশি ইনহিবিশন হয়ে গেছে অলরেডি। আবার এই গ্রাফটা যদি দেখি ইবোলা ভাইরাসের ক্ষেত্রে যেটা গ্রিন, সেটার 50% অলমোস্ট 1 এর কাছাকাছি। লগ 10^1 তুমি যদি ম্যাথ করো যে 10^1 ইকুয়ালস টু এক্স মাইক্রোমোলার, তাহলে দেখবে যে এটা হচ্ছে 10 মাইক্রোমোলারের ইকুইভ্যালেন্ট হচ্ছে। তো 10 মাইক্রোমোলার বিসিএক্স যদি তুমি দাও তাহলে তুমি শিওর হতে পারবে যে 50% গ্রোথ তুমি ইনহিবিট করতে পারছো। তার মানে তুমি হাফ ম্যাক্সিমাল ইনহিবিশন অ্যাচিভ করেছো। সো এই স্টেটমেন্টটা ট্রু। থ্যাংক ইউ আইমান। এবার মনে হয় সবাই বুঝতে পেরেছি আমরা। তো একটা মজার প্রশ্ন পেয়েছি আমরা, সেটা হচ্ছে তাহলে কি ইবোলার ভ্যাকসিন এখনো তৈরি হয়নি? হলে সেখানে কি মলিকিউল ব্যবহার করা হয়েছে? তো এটা আইমানের কাছে পাঠানোর আগে আমি একটু বলে দিই। আইমান কিন্তু যেই স্টেমটা নিয়ে আমাদেরকে পড়িয়েছে, মানে যে স্টেমটার প্রবলেম সলভ করে দেখিয়েছে, ওখানে কিন্তু বলা ছিল যে এই স্টেমটা তৈরি হওয়ার সময় অন্তত ইবোলার কোনো ভ্যাকসিন ছিল না আর কি। তো এই জন্য আমরা এখানে বিসিএক্স ব্যবহার করছিলাম, তাই না আইমান? হ্যাঁ আপু, আচ্ছা। বর্তমানে অ্যাকচুয়ালি বিসিএক্স নিয়েও রিসার্চ চলতেছে, এন্ড আই থিঙ্ক কয়েকটা এরকম সিমিলার ড্রাগস এখন ট্রায়ালেও আছে। সো হোপফুলি ফিউচারে আমরা ভ্যাকসিন পাবো। কিন্তু বিসিএক্স এর মতো যে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট গুলো হয়েছে সেগুলো থেকে আমরা আশাবাদী হতে পারি যে আমরা এরকম অ্যানালগ বা অন্যান্য উপায়েও ভ্যাকসিন তৈরি করতে পারবো এরকম মারাত্মক ডেডলি ডিজিজে। তো আইমানের কথা থেকে আমরা যেরকম জানতে পারলাম যে বিসিএক্স নিয়েও কাজ চলছে, তবে এখনো মনে হয় এই মুহূর্তে একটা ভ্যাকসিন অন্তত আছে আমাদের কাছে ইবোলার সাথে লড়াই করার জন্য। সেটা হয়তো বিসিএক্স বেসড না। আচ্ছা, যাই হোক, আশা করি সামনে আরো উন্নত কিছু, আরো ভালো কিছু আমরা পেতে চলেছি গবেষণার থেকে। আচ্ছা আইমান, এবার কমেন্ট বক্সের প্রশ্ন যখন প্রায় শেষের দিকে, তো তুমি যে প্রশ্নটা আমাদের অডিয়েন্সের দিকে করে ছুড়ে দিয়েছিলে আর কি সেশনের শুরুতে, সেটার আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছি, এবং বেশিরভাগের কাছ থেকেই মনে হয় আমরা খুবই মানে খুবই ভালো, খুবই সঠিক রেসপন্সটা পেয়েছি। তো বেশিরভাগই বলছে যে এইচআইভি আরএনএ কে ডিএনএ তে পরিণত করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে, এবং কেউ কেউ রেট্রোভাইরাসের কথাটাও আর কি মেনশন করেছে। তো তুমি যদি এবার আমাদেরকে এটার কারেক্ট অ্যান্সারটা বলে দাও। তো কারেক্ট অ্যান্সার আসলে রিভার্স ট্রান্সক্রিপশন বলে প্রসেসটাকে, এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে হয়। তো তোমরা যারা দিয়েছো তারা সবাই ঠিক উত্তর দিয়েছো, কংগ্রেচুলেশনস। আর আমার কোশ্চেন হচ্ছে তোমরা কি সেন্ট্রাল ডগমা আর এই ফিলোভাইরাসের এই এই প্রসেসটা বুঝেছো নাকি? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আমি একটু মনে ফাস্ট পড়ায় ফেলেছি ফার্স্টে, আমি খুবই দুঃখিত। তোমাদের যদি কারো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে যে কিছু বুঝো নাই আর সামথিং, তাহলে এখন করতে পারো, যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে। থ্যাংক ইউ আইমান। আসলে আমার মনে হয় যে যদি কেউ তাড়াহুড়ার কারণে না বুঝতে পেরে থাকে তাহলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আইমানের সেশনটা কিন্তু যে কোনো সময় তোমরা পেজে এসে আরেকবার দেখে ফেলতে পারবে, কিংবা আমরা যখন ইউটিউবে আপলোড করব তখনও দেখতে পারবে। তো আশা করি সেন্ট্রাল ডগমা নিয়ে এখনো যেহেতু আমরা কোনো প্রশ্ন পাচ্ছি না, মনে হয় বেশিরভাগই বুঝতে পেরেছে। তো ওরা প্রশ্ন করতে করতে আইমান, আমি আমার পছন্দের একটা প্রশ্ন করি তোমাকে। সেটা হচ্ছে, আমরা যারা বায়োলজি অলিম্পিয়াডে পার্টিসিপেট করি বা করেছি, আমাদের খুবই পছন্দের একটা পার্ট, মানে আমাদের অলিম্পিয়াড এক্সপিরিয়েন্সের খুবই পছন্দের একটা পার্ট হচ্ছে বায়ো ক্যাম্প। তো তোমার যদি ক্যাম্প রিলেটেড কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো, তোমার সাথে বায়ো ক্যাম্পের অভিজ্ঞতা কিরকম? আমার বায়োকেম্পের অভিজ্ঞতা আসলে অসাধারণ ছিল, কারণ আমি যখন প্রথম বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করি, মানে ক্লাস 9-এ, তখন থেকে আমার চারপাশে মানুষজন খালি বলতো যে বায়োলজি খুবই ফালতু একটা সাবজেক্ট, খালি মুখস্থ করতে হয়, মজার কিছু নাই। তো এই যে ধারণা আমার মাথার মধ্যে কাইন্ড অফ সেট হয়েছিল। এন্ড আমি যখন ক্যাম্পে গেলাম তখন এখানে যে যে এক্সপেরিমেন্ট আমি নিজের হাত দিয়ে করলাম, দেখলাম যে এখানকার বিজ্ঞানীরা করছিল। আমাদেরটা হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এখন ওইখানে হয়। ওইখানে যে যখন দেখলাম যে বিজ্ঞানীরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে, খুবই ইন্টারেস্টিং লাগছিল তখন। যেমন ইলেকট্রোফোরেসিস ছিল, তারপর আমি ফার্স্ট জীবনে সেল দেখলাম, এত সেল পড়ছি, এত সেলের ফিগার দেখছি, কিন্তু ওইখানে যে প্রথম আমি সেল দেখলাম, আমি জানলাম যে একটা পাতার মধ্যে কিভাবে স্ট্রোমাটা গুণা যায়। তো এইসব মানে ইন্টারেস্টিং কাজ যখন নিজের হাতে করতে পারলাম, নিজে দেখতে পারলাম, তখন মানে খুব ভালো লাগছিল যে মানুষ যেভাবে ভাবে বায়োলজি কি ওই রকম না। ওভারঅল এই এক্সপিরিয়েন্সটাই খুব মজার ছিল।
হ্যাঁ, আইমানের একটা কথার সাথে কিন্তু আমরা খুবই একমত যে সারা জীবন যেটা বইয়ে পড়ে এসেছি সেইটাকে যখন এত জীবন্ত ভাবে চোখের সামনে দেখা যায়, বায়োক্যাম্পের এই ব্যাপারটা কিন্তু অসাধারণ। এবং সেটা আমরা যারা পার্টিসিপেট করিনি এখনো বায়োক্যাম্পে তাদের জন্য হয়তো এখনো সেটা একটু অধরা। তো সেই জন্য যারা যারা করতে চাই, বায়োক্যাম্পের দিকে একটু এগোতে চাই, তারা যেন খুব তাড়াতাড়ি আমরা রিজিওনাল বায়োলজি অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন করে ফেলি। রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে চলছে এবং সিট ফিল আপ না হওয়া পর্যন্ত চলবে। তো এইটা বলার পরে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, সেইটা একটু বলি। একটা বেশ মজার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এখানে নেগেটিভ সেন্স এবং পজিটিভ সেন্সের কথা পড়লাম। তো নিউট্রাল সেন্স বলতে কি কিছু হতে পারে? নিউট্রাল সেন্স, অ্যাম্বিসেন্স বলে একটা কথা আছে। নিউট্রাল সেন্স কাকে বলে? নিউট্রাল সেন্স বলে কিছু নাই অ্যাজ ফার অ্যাজ আই নো। আচ্ছা, একজন আরেকটা প্রশ্ন করেছে যে সে হয়তো এই ব্যাপারটা একটু বুঝতে পারেনি। প্রশ্নটা হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএটা কিভাবে কনভার্ট হচ্ছে আর কি, সেটা যদি আরেকবার একটু বলা যেত। আচ্ছা, সো নেগেটিভ সেন্স আরএনএ যেটা আমি বললাম, এটা হচ্ছে এমআরএনএ এর কমপ্লিমেন্টারি। এখন আমরা ট্রান্সলেশন ফার্স্টে যেটা দেখেছিলাম, ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ কে প্রোটিনে কনভার্ট করে। তো এখন এমআরএনএ এর যদি কমপ্লিমেন্টারি হয়, তাহলে এই কমপ্লিমেন্টারি প্রডিউস করলে আমি এমআরএনএ পাবো। মানে বেসিক্যালি এই যে স্ট্র্যান্ডটা ছিল, এই স্ট্র্যান্ডটার যদি আমি কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটাকে আরেকটা আরএনএ তে কনভার্ট করি, তাহলে আমরা ডিরেক্টলি এমআরএনএ পাচ্ছি, যেটাকে আমি বলি পজিটিভ সেন্স। এই এমআরএনএ কে আমরা ডাইরেক্টলি ট্রান্সলেট করতে পারবো প্রোটিনে। সো এইটা হচ্ছে, তুমি যদি নর্মালি চিন্তা করো, এটা হচ্ছে আরএনএ রেপ্লিকেশন। তুমি ডিএনএ রেপ্লিকেশন পড়েছো আই গেস, বা অথবা মাইটোসিস যেমন পড়েছো, সেল থেকে দুইটা সেলে, ডটার সেলে কনভার্ট হয় একটা মাদার সেল থেকে। এটা হচ্ছে বেসিক্যালি একটা আরএনএ স্ট্র্যান্ড থেকে আরেকটা আরএনএ স্ট্র্যান্ড প্রডিউস হলো, এটাকে আরএনএ রেপ্লিকেশন বলে। এটা ডিএনএ রেপ্লিকেশনের মতোই, খালি ওটার জায়গায় কমপ্লিমেন্টারি আরএনএ সিকোয়েন্সটা তৈরি হচ্ছে আইডেন্টিক্যাল হওয়ার পরিবর্তে। আশা করি হচ্ছে আমরা যে প্রশ্নটি করেছিল সে এখন বুঝতে পেরেছে। আচ্ছা, এবার আরো প্রশ্ন আসতে আসতে আমাদের হাতে সময় আছে। আমি হচ্ছে আর আমার আরেকটা পছন্দের প্রশ্ন তোমাকে করি। সেটা হচ্ছে যে তোমার, আজকে তো আমরা মলিকুলার বায়োলজি নিয়ে তোমার কাছ থেকে জানলাম, এর আগের একটা সপ্তাহে আমি যদি খুব ভুল না হই আমরা সম্ভবত ইকোলজি নিয়ে তোমার কাছ থেকে একটা সেশন পেয়েছিলাম। তো জি আপু। তোমার কাছে হচ্ছে বায়োলজির কোন ব্রাঞ্চটা বা বায়োলজির কোন দিকটা তোমার সব থেকে প্রিয়, তোমার পড়তে বা কোনটা নিয়ে চর্চা করতে সব থেকে ভালো লাগে বায়োলজির মধ্যে? আমার সব থেকে বেশি চর্চা করতে ভালো লাগে হচ্ছে জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, দুইটা। আচ্ছা, কোনো বিশেষ কারণ কেন হচ্ছে? বিশেষ কারণ, কারণ মানে জেনেটিক্স জিনিসটা খুব সিম্পল মনে হতে পারে, যে এটিজিসি মানে চারটা নিউক্লিওটাইড বেস, আহামরি কি হতে পারে, বাট এই চারটা নিউক্লিওটাইড বেস দিয়ে আমি এত ইনফরমেশন জানতে পারি, সেটা আমার কাছে খুবই মানে অদ্ভুত লাগে। আমি পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে আমার নিজের আইডেন্টিটি, আমার ফ্যামিলির ডিএনএ সিকোয়েন্স কেমন ছিল, আমার কোনো ফিউচারে কোনো রোগ হতে পারে নাকি, আমার কোনো রোগ আছে নাকি, আমার পূর্বপুরুষরা কেমন ছিল, এত যে তথ্য খালি চারটা লেটারের কম্বিনেশন থেকে আমি জানতে পারছি, এই জিনিসটা আমার কাছে খুব মাইন্ড ব্লোয়িং লাগে। আর জেনেটিক্স যেহেতু অ্যানালিটিক্যাল জিনিসপত্র বেশি, সো মুখস্থ জিনিসপত্র কম, সো এমনিতেও এটা খুব মজার লাগে, প্রবলেম সলভ করতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু যেটা বললাম মেইনলি, যে এত কিছু জানতে পারি আমার একটা খালি ডিএনএ সিকোয়েন্স থেকে, এটাই খুব মানে আশ্চর্যজনক লাগে, এটাতেই বেশি আমি ইন্টারেস্ট পাই। আমার কিন্তু খুবই চমৎকার লাগলো আইমানের ব্যাখ্যাটা, এবং কেন ওর জেনেটিক্স পছন্দ, মলিকুলার বায়োলজি পছন্দ, এই ব্যাপারটা। তো একটা প্রশ্ন এখানে আমি করি, যদিও আজকে আমরা মেইনলি মলিকুলার বায়োলজিতেই ছিলাম, তবু জেনেটিক্স এর কথা যখন উঠলো, আইমান আমরা যেমন দেখি আমাদের অন্তত আমাদের ন্যাশনাল কারিকুলামের পাঠ্য বইতে আর কি, আমরা জেনেটিক্স এর বেসিক গুলি ভালোই শিখতে পারি। তোমার যেমন ধরো বিভিন্ন ক্রস সম্পর্কে লেখা থাকে, বা মেন্ডেলের সূত্রের কিছু এক্সেপশন সেগুলি নিয়ে বলা থাকে। তো এরপরে আমরা যখন আর কি জাতীয় পর্যায়ের বা আন্তর্জাতিক পর্যায়ের প্রবলেমগুলি সলভ করতে যাই, আমরা দেখি যে শুধুমাত্র বেসিক দিয়ে তো হচ্ছে না। এরপরে আরো অনেক আরো কিছু কনসেপ্ট যেমন শিখতে হয়, মেইনলি প্রবলেম সলভিংটা আমাদেরকে খুব বেশি শিখতে হয়। কারণ দেখা যায় আমি সূত্র জানি ঠিকই, কিন্তু সেই সূত্রটা কিভাবে কি করে আমি প্রবলেম সলভ করব সেটা আমি বুঝতে পারছি না, যেটা কিন্তু আমাদের এই লাইভ সেশন গুলির একটা মূল উদ্দেশ্য। তো তোমার ক্ষেত্রে আর কি জেনেটিক্স এর প্রবলেমকে
ওই সূত্রগুলি, জানা সূত্রগুলিকেই ব্যবহার করে জেনেটিক্স এর প্রবলেম কিভাবে সলভ করা যায়, এই ব্যাপারে তোমার কোনো টিপস আছে কি, বা তুমি কিভাবে শিখেছিলে এই জিনিসটা? টিপস বলতে ফার্স্টে আমি থিওরিটিক্যাল নলেজটা গ্যাদার করেছিলাম, বই পড়ে ক্যাম্পবেল পড়ে আমি মানে বেসিক কিভাবে বিভিন্ন ক্রস কাজ করে, জেনেটিক্স, মেন্ডেলের ল, নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, এগুলো সম্পর্কে পড়েছিলাম। তারপর আমাদের যে স্যাররা ছিল, স্যাররাই বিভিন্ন মানে যখন ক্যাম্পের পরে আমাদের কয়েক সপ্তাহের প্রিপারেশন হয়েছিল, তখন স্যাররা কয়েকটা প্রবলেম দিত, ওই প্র্যাকটিস প্রবলেম থেকে প্রথম মানে হাতে খড়ি কাইন্ড অফ প্রবলেম সলভিং এ। তারপর বিভিন্ন আইবিওর কোয়েশ্চেন ঘেটে ঘেটে মানে গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে করতে একটা পয়েন্টে যে মানে কনফিডেন্স আসে বা মানে সব জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি বলবো প্রথমে থিওরিটিক্যাল নলেজটা গ্যাদার করতে, তারপর ওইটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নিতে বা প্রবলেম সলভ করে। নাইলে মানে এমন অনেক মানে প্রথমবার আইবিওতে যে যা হয়েছিল যে আমরা ইলেকট্রোফোরেসিস এগুলো করে গেছিলাম, বাট অনেক কিছু ছিল যেটা আমি পার্সোনালি জানতাম না, কারণ আমি তখন ক্লাস 9-এ ছিলাম। তো ওইখানে যে আমি থিওরিটা জানি যে কেন এটা হবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালে যা করতে পারতেছি। তো এই এরকম সমস্যাটা সলভ করা একমাত্র হচ্ছে প্র্যাকটিস করা। তো তুমি দেখা যেতে পারে যে তুমি জেনেটিক্সে সব ল জানো, সব জানো, জানো কিভাবে একটা প্রবলেম সলভ করতে হবে, বাট তুমি কোনোদিন প্রবলেমটা সলভ করো না বা বেশি প্র্যাকটিস করো না। তো এমন হতে পারে কি পরীক্ষার হলে যে টোটাল অ্যাটমসফেয়ার, যে কন্ডিশন, সবকিছু মিলায় যে তুমি থিওরি জানার পরও প্রবলেমটা সলভ করতে পারছো না। তো এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার কাছে বেস্ট টিপস মনে হয় যে প্রথমে তুমি থিওরিটা জানো, তারপর যত বেশি পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করো, করতে 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 একটা সময় তোমার কনফিডেন্স বাড়বে এবং তুমি যে কোনো প্রবলেমই সলভ করতে পারবে। এটা খুবই ভালো একটা অ্যাডভাইস ছিল, অন্তত আমার তো তাই মনে হয়। আর একটা ব্যাপার, আজকে আইমানের কথা শুনে মনে হয় আমাদের অনেকেরই আর কি ক্যাম্প সম্পর্কে অন্তত অনেক ভালো, অনেক উৎসাহ জাগছে আর কি, অনেক ভালো একটা ধারণা হচ্ছে। তো যারা ক্যাম্পের প্রতি আগ্রহী হয়ে উঠছি, ক্যাম্পে যেতে হলে কিন্তু অবশ্যই আগে আঞ্চলিক, জাতীয় এবং প্রি ক্যাম্প সিলেকশন টেস্ট পার করে যেতে হবে। তো অবশ্যই আমরা যেন খুব তাড়াতাড়ি আঞ্চলিক অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশনটা করে ফেলি। তো এর সঙ্গে আমরা আর খুব একটা নতুন প্রশ্ন পাচ্ছি না। যদি এরপরে কারো মনে প্রশ্ন আসে, সেগুলো মনে হয় সামনের সেশনগুলোর জন্য জমিয়ে রাখতে হবে। তো আমরা সেশন শেষ করে দিব, কিন্তু এখনই তোমরা যেও না, তোমাদের জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। তার আগে আমি আইমানকে বলবো, আইমান তুমি যদি আমাদের ফ্রেন্ডদের জন্য আর কিছু বলে বিদায় নিতে চাও, তুমি বলো। আর যদি কিছু বলতে চাও। আর কি বলবো, আমি বলবো যে মানে বায়োলজি সাবজেক্টটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো তোমরা এক্সপ্লোর করিও, মানে অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারবা। খালি টেক্সট বুকের মধ্যে সীমাবদ্ধ থেকো না, তুমি নেট ঘাটো, বিভিন্ন বই পড়ো, ইউটিউবে যে ভিডিও দেখো, দেখবা যে তোমার অটোমেটিক্যালি ইন্টারেস্ট চলে আসছে জীবন সম্পর্কে। যত বেশি জানবা তত মনে হবে আমি কম জানি, তত বেশি ইন্টারেস্ট তোমার বাড়বে। তো আমি সাজেস্ট করবো তুমি যত বেশি পারো এক্সপ্লোর করো, মানে শিকলের মধ্যে আবদ্ধ হয়ে থেকো না। আশা করি তোমরা যারা অলিম্পিয়াডে পার্টিসিপেট করবে তোমরা সফল হতে পারবা এবং ক্যাম্পের যে সুন্দর এক্সপিরিয়েন্স সেটার অনুভব করতে পারবা। আমার আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবা। গুড লাক। আইমানকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমরা আইমানের দ্বিতীয় সেশন পেলাম, খুবই সুন্দর একটা সেশন পেলাম। আচ্ছা, এখন যেটা বলছিলাম, দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রথমত, আইমানের মতো এরকম আরো বেশ কয়েকজন খুবই মেধাবী এবং খুবই দক্ষ কয়েকজন ইনস্ট্রাক্টরের কাছে পরপর 3 সপ্তাহ ধরে আমরা হচ্ছে অনেকগুলো সেশন পেলাম। ওই সেশনগুলো তোমাদেরকে ঠিক কতটা সাহায্য করছে বা সেশনগুলোতে আর কি হলে তোমাদের ভালো লাগবে, এই ব্যাপারটা বোঝার জন্য আমরা প্রায় সময়ই একটা সার্ভে করার চেষ্টা করি, একটা জরিপ করার চেষ্টা করি, যেটা কিন্তু এই সপ্তাহের শেষেও হতে চলেছে। তো তোমরা প্লিজ সেখানে তোমাদের মতামত জানাবে, যেন সামনের সপ্তাহের সেশনগুলিকে আমরা এইরকমই ইন্টারেস্টিং, এইরকমই হেল্পফুল করে তুলতে পারি। আরেকটা কথা, যেহেতু 3 সপ্তাহ ধরে আমরা শিখলাম প্রবলেম সলভ কিভাবে করতে হয়, তো সামনে একটু অন্য রকমের আয়োজন আসতে চলেছে তোমাদের জন্য। সেটা কি, সেটা জানতে হলে, সেটাতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই কিন্তু পেজে চোখ রাখতে হবে। তো দেখি বায়োলজিকে কে কতটা ভালোবাসে, কে হচ্ছে বিডিবিওর সাথে থাকতে পারে। তো সেই সঙ্গে এবং আইমানকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের ভাষার মাস শেষ হয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে আমাদের লাইভ প্রবলেম সলভিং সেশনের 3য় সপ্তাহ শেষ হয়ে এলো। তো সবাইকে অমর একুশের কি বলবো, বাসি শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটাও আমরা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আইমান, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি।